আমি সুমন আছি আপনাদের সঙ্গে। আপনারা শুনছেন বাংলা অ্যানিমেটেড হরর স্টোরিজের 50 নম্বর এপিসোড। যদি আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন এবং ভৌতিক ও রোমাঞ্চকর সত্য ঘটনা পছন্দ করেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা প্রতিদিন রাত 9টায় নতুন নতুন ভৌতিক ঘটনা এবং মানুষের সঙ্গে ঘটে যাওয়া বাস্তব সত্য ঘটনা তুলে ধরি। আপনার জীবনে ঘটে যাওয়া কোনো সত্য ভৌতিক ঘটনা বা আপনার শোনা সেরা ভৌতিক গল্প পাঠাতে horrorwithsuman@gmail.com এই ইমেলে অবশ্যই বাংলায় লিখবেন। আপনার ঘটনা নির্বাচিত হলে আমরা সেটি আমাদের পরবর্তী এপিসোডে তুলে ধরব। নিজের সাথে নিজের দেখা হয়েছে কখনো? আপনার রাত অতটা গভীর নয়, ব্যস্ত রাস্তা ছেড়ে একটু গলির পথ ধরতেই মনে হলো বাইকটা যেন একটু ভারী হয়ে গেছে। তারপর রিয়ার ভিউ মিরারের দিকে তাকাতেই দেখলেন পেছনের সিটে বসে আছেন আপনি। হ্যাঁ, আপনি। রেহাই নেই এই নিজের মুখোমুখি হবার। কেউ যেন জোর করেই দেখা করিয়ে দেয় আপনাদের নিজের সাথে নিজের। রেহাই নেই। যারা শুনছেন তারা নিরাপদ। হাই নেই। যারা শুনছেন তারা নিরাপদ। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুমন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। অন্ধকারে যখন পথ আগলায়। আসসালামু আলাইকুম সুমন ভাই, আশা করি ভালো আছেন। আমি আগেও একটা ঘটনা পাঠিয়েছিলাম, হয়তো কোনো কারণবশত সেটি সিলেক্টেড হয়নি, তাই আবার নতুন করে আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা লিখলাম। আমি স্বাধীন। আমি ধামরাই কালামপুরের মাঝখানে কোনো একটা এলাকায় থাকি এবং বছরখানেক আগে আমি কোনাবাড়িতে একটা টেক্সটাইল ফ্যাক্টরিতে কোয়ালিটি বিভাগে কর্মরত ছিলাম। আজ 1 বছর হলো চাকরি ছেড়ে দিয়েছি। তখন আমার সাথে যা ঘটেছিল তা এখন তুলে ধরব। ফ্যাক্টরির কাজ শেষ করে ফিরতে ফিরতে আমার গভীর রাত হয়, কিন্তু গত বছর জুলাই মাসে আমার সাথে যা ঘটেছিল সেটা কোনো মানুষের পক্ষে কল্পনা করাও সম্ভব না। আজ আপনাদের সেই কালো রাতের কথা বলছি। সেদিন ফ্যাক্টরির একটা বড় শিপমেন্ট ছিল, যার কারণে কাজ শেষ করে যখন বাইক নিয়ে বেরোলাম তখন ঘড়িতে রাত 2:10। আকাশটা ছিল মেঘলা, হালকা বাতাস বইছিল। আমি কোনাবাড়ি থেকে বাইক নিয়ে নবীননগরের দিকে এগোচ্ছিলাম। নবীননগর পার হয়ে যখন ধামরাইয়ের মেইন রোড ছেড়ে ভেতরের কালামপুর রোডটা ধরলাম, তখন চারপাশ একদম শুনশান। এই রাস্তাটা যারা চেনেন তারা জানেন রাস্তার দুই পাশে ঘন জঙ্গল আর ধানি জমি ছাড়া আর কিছু নেই। বাইক নিয়ে আমি যখন কালামপুর ব্রিজের কাছাকাছি একটা ফাঁকা জায়গায় পৌঁছলাম, তখন হঠাৎ করেই চারপাশের বাতাসটা কেমন যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেল। আমার বাইকের ডিজিটাল মিটারটা তখন লাফালাফি শুরু করলো। হেডলাইটটা একবারে জ্বলছে, একবারে নিভছে। আমি ভাবলাম হয়তো বাইকের কোনো টেকনিক্যাল প্রবলেম হয়েছে। ঠিক তখনই আমি অনুভব করলাম আমার পেছনের সিটে কেউ একজন বসে আছে। বাইকটা হঠাৎ এতটাই ভারী হয়ে গেল যে আমি হ্যান্ডেল ধরে রাখতে পারছিলাম না। লুকিং গ্লাসে তাকিয়ে দেখি সিট খালি, কিন্তু স্পষ্ট বুঝতে পারছি সেখানে কেউ একজন আষ্টে পিষ্টে বসে আছে। আমি বাইকের গতি বাড়াতে চাইলাম, কিন্তু তখনই অদ্ভুত একটা ব্যাপার ঘটল। আমার বাইকের লাইটটা পুরোপুরি বন্ধ হয়ে গেল। ভয়ার্থ চোখে তাকালাম রাস্তার দিকে। দেখলাম অন্ধকার থেকে সাদা একটা অবয়ব ধীরে ধীরে রাস্তার মাঝখানে ফুটে উঠছে। মনে হলো লম্বা একটা মানুষ, যার হাতগুলো মাটির নিচ পর্যন্ত ঝুলে আছে। লোকটা যখন তার মাথাটা তুলল, দেখলাম তার সারা মুখে কোনো চামড়া নেই, কাঁচা রক্ত আর মাংস চুইয়ে পড়ছে। সে কোনো কথা বলছিল না, শুধু একটা ভাঙা রেকর্ড প্লেয়ারের মতো অদ্ভুত ঘর ঘর শব্দ করছিল। আমি প্রাণ ভয়ে বাইক ফেলে উল্টো দিকে দৌড়াতে শুরু করলাম। দৌড়াতে দৌড়াতে আমি যখন রাস্তার পাশের সেই পুরনো জীর্ণ ফিটার কাছে আসলাম, তখন দেখলাম সামনে একটা পুরনো হ্যারিকেন নিয়ে একজন মানুষ দাঁড়িয়ে আছে। আমি হাঁপাতে হাঁপাতে তার কাছে গিয়ে সাহায্য চাইলাম। লোকটা মাথা নিচু করেছিল। যখন সে আমার দিকে মুখ তুলল, আমি পাথর হয়ে গেলাম। লোকটার চেহারা হুবহু আমার মতো। আমার পরনে যে শার্ট ছিল, লোকটার গায়েও সেই একই শার্ট। তফাৎ হলো লোকটার চোখগুলো ছিল একদম কয়লার মতো। সে আমার দিকে তাকিয়ে পৈশাচিক একটা হাসি দিয়ে বলল, স্বাধীন, তুই তো কোনাবাড়িতেই মারা গেছিস, এখন বাড়িতে যাবি কি করতে? এই কথা শোনার পর আমার মাথা ঘুরতে শুরু করলো। আমি জ্ঞান হারানোর আগ মুহূর্তে অনুভব করলাম অনেকগুলো ঠান্ডা হাত আমাকে মাটির দিকে টেনে নামাচ্ছে। আমার নিঃশ্বাসে তখন লাশের পচা গন্ধ। পরের দিন সকালে এলাকার লোক আমাকে রাস্তার ধারের ঝোপের ভেতর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে। আমার সারা শরীরে অসংখ্য আঁচড়ের দাগ, যা কোনো মানুষের নখের দাগের মতো নয়। ডাক্তার এটাকে মানসিক আতঙ্ক বললেও রহস্যটা থেকে গেছে অন্য জায়গায়। আমার বাইকটা যেখানে পড়েছিল তার পাশের জমিতে বিশাল একটা মানুষের পায়ের ছাপ পাওয়া গিয়েছিল, যেই পা দুটোর পাতা ছিল একদম উল্টো দিকে ঘোরানো, মানে স্বাভাবিকের চেয়ে একটু বড়। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো,
আমি যে শার্টটা সেদিন পরেছিলাম সেটার পেছনের দিকে পোড়া কয়লা দিয়ে মানুষের হাতের স্পষ্ট একটা ছাপ আঁকা ছিল। সেই ঘটনার পর আমি প্রায় 1 সপ্তাহ জ্বরে শয্যাশায়ী ছিলাম। বাড়ির লোক ভেবেছিল হয়তো রাস্তায় ভয় পেয়েছি বা কোনো অ্যাক্সিডেন্ট, কিন্তু আসল আতঙ্কটা শুরু হলো ঠিক 7 দিন পর। সেদিন রাত তখন 2টো। আমি আমার ধামরাইয়ের বাড়ির দোতলার ঘরে ঘুমানোর চেষ্টা করছি। হঠাৎ করে আমার ঘরের জানালার কাছে টোকা দেওয়ার শব্দ পেলাম। আমাদের বাড়ির পাশে কোনো গাছ নেই যে ডালপালায় এসে জানালার কাছে লাগবে। শব্দটা ছিল ঠিক এমন যেন কেউ হাতের বড় নখ দিয়ে জানালার কাছে আস্তে আস্তে আঁচড় কাটছে। আমি যখন সাহস করে উঠে জানালার পর্দাটা সরালাম, দেখলাম বাইরে কেউ নেই, ঘুটঘুটে অন্ধকার। কিন্তু জানালার ধুলো পড়া কাছে আমি যা দেখলাম তাতে আমার চিৎকার আটকে গেল। জানালার বাইরের দিক থেকে কেউ একজন কাদা দিয়ে লিখে রেখে গেছে, তুই একা নস। পরদিন সকালে আমি যখন কোনাবাড়িতে ফ্যাক্টরিতে কাজে গেলাম, আমার কলিগরা আমাকে দেখে চমকে উঠল। তারা বলল, স্বাধীন, তোর ঘাড়ের পেছনের দিকটা এমন নীল হয়ে আছে কেন? মনে হচ্ছে কেউ শক্ত করে চেপে ধরেছিল। আমি আয়নায় তাকিয়ে দেখলাম 4টে লম্বা আঙুলের ছাপ আমার ঘাড়ে স্পষ্ট বসে আছে। কাজ করতে করতে হঠাৎ আমি খেয়াল করলাম ফ্যাক্টরির কোয়ালিটি ল্যাবের শব্দহীন পরিবেশে আমার পেছনে কেউ একজন হাঁটছে। আমি যখনই পেছনে ফিরি দেখি কেউ নেই। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, আমি যে জায়গায় দাঁড়িয়ে কাজ করছিলাম তার ঠিক পাশে একটা ভেজা পায়ের ছাপ। সেই পচা গন্ধটা আবারও আমার নাকে এসে লাগলো। ওই দিন ফ্যাক্টরি থেকে ফিরতে আমার সাহস হচ্ছিল না। আমি এক বন্ধুর সাথে নবীননগর পর্যন্ত আসলাম। ও আমাকে সেখান থেকে বিদায় দিল। ভাবলাম বাকি পথটা দ্রুত পাড়ি দেব। কালামপুর রোডের সেই নির্দিষ্ট বাঁকটা আসার ঠিক আগে আমার বাইকের স্পিডোমিটার নিজে থেকেই শূন্যে নেমে গেল। বাইক চলছে, স্পিড দেখাচ্ছে না। হঠাৎ আমার কানের খুব কাছে কেউ একজন হেসে বলে উঠল, সেদিন তোকে ছেড়ে দিয়েছিলাম, আজ তোকে তোর নিজের সাথে দেখা করাবো। আমি তাকিয়ে দেখি রাস্তার একদম মাঝখানে একটা কাঠের কফিন পড়ে আছে। কফিনটা খোলা। আমি বাইক থামিয়ে দিতে বাধ্য হলাম। কফিনের ভেতর উকি দিয়ে দেখলাম সেখানে আমি শুয়ে আছি, ঠিক আমার বর্তমান অবয়ব, একই পোশাক। কিন্তু সেই লাশের চোখগুলো হঠাৎ খুলে গেল। আমি প্রাণপণ শক্তিতে বাইক ঘুরিয়ে পালানোর চেষ্টা করলাম। তখন দেখলাম আমার চারপাশটা ধামরাইয়ের পরিচিত রাস্তা নয়। আমি যেন কোনো এক আদিম শ্মশানের মাঝখানে ঢুকে পড়েছি। শত শত মানুষ হাহাকার করছে, আর তাদের সবারই পা উল্টো দিকে ঘোরানো। আমি চিৎকার করে যখন জ্ঞান হারালাম, তখন মনে হলো আমার পিঠে কেউ কামড়ে ধরেছে। সকালে নিজেকে আবিষ্কার করলাম ধামরাইয়ের সেই পুরনো ভিটার একদম ভেতরে, যেখানে আগের রাতে আমি দৌড়ে গিয়েছিলাম। আমার পকেটে থাকা ফোনটা বের করে দেখি সকাল 10টা বাজে। ফোনে নেটওয়ার্ক নেই। কাউকে যে কল দেব, অদ্ভুতভাবে ফোনের কল লিস্টে একটি নাম্বারও নেই। শরীর কাজ করছে না। বাড়ি ফিরে যাব কিভাবে সেই চিন্তা করছি। সেখান থেকে বাইকটা নিয়ে রাস্তায় আসলাম অনেক কষ্ট করে। আস্তে আস্তে বাইক চালিয়ে বাড়িতে পৌঁছালাম। সবাই আমার অবস্থা দেখে বললেন কারো সাথে ঝগড়া করেছি কিনা। আমার গলায় হাতের কালো ছাপ। এর মানে কি এই যে সেই অশুভ শক্তিটা আমার শরীরের ভেতরেই ঢুকে পড়েছে? কারণ আমি তারপর থেকে রাতে আয়নায় তাকালে নিজের চেহারার পেছনে অন্য কারো ছায়া দেখতে পাই। আমার ভয় হয় একদিন হয়তো আয়নার ভেতরের স্বাধীনটা বাইরে চলে আসবে, আর আমি চিরতরে হারিয়ে যাব ওই অন্ধকারে। আমি দিন দিন মানসিকভাবে ভেঙে পড়তে থাকি। বাড়ির লোক আমাকে নিয়ে ধামরাইয়ের এক জানাশোনা কবিরাজের কাছে যায়। সময় ছিল রাত 8টা। তিনি একাই ছিলেন পুরো ছোট বাড়িতে। তিনি আমার হাতে একটা কালো সুতো বেঁধে দিয়ে বললেন, আগামী দিন রাতে একা কোথাও বেরোবে না, আর ঘরের আয়না ঢেকে রাখবে। আমি তার কথা মতো কাজ করলাম, কিন্তু দ্বিতীয় রাতে যা ঘটল তা আমার কল্পনাকেও হার মানিয়ে দিল। রাত 2টা। আমি বিছানায় শুয়ে আছি, কিন্তু ঘুম নেই। হঠাৎ আমার ঘরের মেঝেতে পানি পড়ার শব্দ শুনতে পেলাম। আমি লাইট চালালাম। দেখলাম আমার ঘরের মেঝের ঠিক মাঝখানে একটা বড় পানির ছোপ, আর সেই পানি থেকে পচা গন্ধটা আসছে। আশ্চর্যের বিষয় হলো ছাদ থেকে পানি পড়ার কোনো চিহ্ন নেই। আমি যখন সেই পানির দিকে তাকালাম, দেখলাম পানির ভেতরে কোনো প্রতিবিম্ব দেখা যাচ্ছে। সেটা আমার ঘরের ছাদ নয়, সেটা যেন কোনো কোনাবাড়ির সেই কোয়ালিটি ল্যাবের ছাদ। হঠাৎ করেই ঘরের লাইটটা দপ করে নিভে গেল। আমি অন্ধকারে অনুভব করলাম কেউ একজন আমার বিছানায় পায়ের কাছে এসে দাঁড়িয়েছে। আমি সাহস সঞ্চয় করে চিৎকার দিয়ে বললাম, কে তুই? কি চাস আমার কাছে? অন্ধকার থেকে একটা কর্কশ কণ্ঠস্বর ভেসে এলো, তোর এই কালো সুতো আমাকে আটকাতে পারবে না স্বাধীন। তুই যাকে কবিরাজ ভাবছিস সে তো নিজেই আমার গোলাম। আমি আতঙ্কে জমে গেলাম।
তখনই আমার আয়নাটা, যেটা আমি কাপড় দিয়ে ঢেকে রেখেছিলাম, সেটা সশব্দে ভেঙে চুরমার হয়ে গেল। কাপড়ের নিচ থেকে কাঁচের টুকরোগুলো ছিটকে সারা ঘরে ছড়িয়ে পড়ল। আমি টর্চ চালালাম। দেখলাম আয়নার একটা বড় টুকরোতে আমার প্রতিবিম্ব দেখা যাচ্ছে, কিন্তু সেই প্রতিবিম্বটা আমার সাথে তাল মেলাচ্ছে না। আমি টর্চ ধরে আছি, কিন্তু আয়নার ভেতরে থাকা আমিটা আমার দিকে তাকিয়ে হাসছে। আয়নার ভেতরে সেই রূপটা ধীরে ধীরে কাঁচের বাইরে বেরিয়ে আসতে শুরু করল। তার হাতগুলো লম্বা, আমার গলার দিকে এগিয়ে আসছিল সেগুলো। আমি দৌড়ে ঘর থেকে বেরোতে চাইলাম, কিন্তু দরজাটা কোনোভাবেই খুলছে না, যেন বাইরে থেকে কেউ সেটাকে ওয়েল্ডিং করে আটকে দিয়েছে। আমি তখন দেয়ালে ঝোলানো আমার সেই বাইকের চাবিটায় হাত লাগালাম। অদ্ভুতভাবে চাবিটা বরফের মতো ঠান্ডা হয়ে গেল এবং সেখানে নীল রঙের একটা আভা বের হলো। সেই আলোটা দেখার সাথে সাথে ছায়াটা চিৎকার করে পেছাতে লাগলো। সেদিন ভোরে যখন দরজাটা নিজে থেকেই খুলে গেল, আমি সোজা সেই কবিরাজের কাছে গেলাম। গিয়ে দেখি কবিরাজের ঘরটা পুড়ে ছাই হয়ে আছে, আর গ্রামবাসীরা বলছে সেই কবিরাজ নাকি 3 দিন আগেই মারা গেছেন। তাহলে আমাকে সুতো বেঁধে দিয়েছিল কে? আমরা সবাই যাকে দেখলাম, কে ছিল সে? এটা একটা রহস্য, এবং সেই রহস্য থেকেই গেল। আজও আমি যখন কোনো কাজ থেকে ফেরার পথে কালামপুর রোডের সেই বাঁকটা পার হই, আমার বাইকের লুকিং গ্লাসে আমি নিজের বদলে সেই রক্তাক্ত অবয়বটা দেখতে পাই। সে হাত নেড়ে আমাকে ডাকে। আমি জানি সে এখনও আমার অপেক্ষায় আছে। হয়তো এই কাহিনীটা যখন আপনি পড়ছেন, সে আপনার স্টুডিওর বাইরে দাঁড়িয়ে থাকতে পারে, কারণ সে শুধু এখন আমাকে নয়, আমার কাহিনী যারা শুনছে তাদেরও চিনে ফেলেছে। তো ঘটনা তো আরও অনেক বাকি। এই ঘটনা সিলেক্টেড হলে পার্ট 2 লিখব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন, এবং আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আবারও রাতের আধারে ভয়ের রাজ্যে ফিরেছি সেই পুরনো সুরে। বিশ্বাস করা বা না করা আপনার ব্যাপার। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুমন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদের আয়োজন এখনো ফুরিয়ে যায়নি। আমরা সরাসরি চলে যাব ঘটনায়। আমরা শোনাব এই মুহূর্তে সিফাত আলমের সংগ্রহ করা একটি ঘটনা। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম সুমন ভাই ও প্রিয় লিসনার্স। আমি মোহাম্মদ সিফাত আলম। আজ নতুন একটি ঘটনা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। কিছু মানুষের জীবন সম্পর্কে জানলে মনে হয় আল্লাহ হয়তো ওনাদেরকে শুধু পরীক্ষা করার জন্যই পৃথিবীতে পাঠিয়েছেন। এত কষ্ট, এত যন্ত্রণা একটা মানুষ কিভাবে সহ্য করে সেটা নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাস করা সম্ভব হতে না। আজকের ঘটনাটি ঠিক তেমনই। আজকের ঘটনাটি আমাকে পাঠিয়েছেন মেহেরিনা আপু। আমি ওনার মতো করে এই ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরছি। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি জানি না আমার এই ঘটনাটি আপনারা যখন শুনবেন তখন আপনাদের মনের অবস্থা কেমন হবে, কিন্তু আমি শুধু এটুকু বলতে পারি, আমি যা ফেস করেছি তা যেন আর কোনো শত্রুর জীবনেও না ঘটে। আমার বয়স তখন খুব কম, 16 কি 17 বছর হবে। পারিবারিক কিছু কারণে খুব অল্প বয়সেই আমার বিয়ে হয়ে যায়। বিয়ের পর আমার স্বামী আমাকে অন্য একটা শহরে নিয়ে আসে আমাদের নতুন ঠিকানায়। ঠিকানাটি ছিল চট্টগ্রামের চকবাজার এলাকা। বিয়ের মাত্র 2 থেকে 3 দিন পার হয়েছে, তখন নতুন পরিবেশ, নতুন বাসা। আমি আর আমার স্বামী ছাড়া বাসায় আর কেউ ছিল না। সেদিন রাতে আমার স্বামী বাইরে গেল রাতের খাবার আনার জন্য। আমি বাসায় একা। ভাবলাম খাবার তো নিয়েই আসছে, আমি বরং রান্নাঘর থেকে প্লেট গ্লাসগুলো রেডি করে রাখি, একটা পাটি বিছিয়ে দেই, খাবার এলে আমরা রুমে বসেই খেয়ে নেব। এই ভেবে আমি রান্নাঘরের দিকে হাঁটা দিলাম। আমাদের বাসাটা ছিল একটু অন্যরকম। 3টে রুম ছিল, কিন্তু মাঝখানের জায়গাটা ছিল বেশ খোলামেলা, উঠোনের মতো। মাথার উপরের আকাশ দেখা যেত, আর পাশেই বাথরুমের দিকে টিনের চালা দেয়া ছিল। আমি রান্নাঘরের দিকে পা বাড়াতেই হঠাৎ থমকে গেলাম। আমার সামনে একটা বেড়াল, কুচকুচে কালো রঙের একটা বেড়াল, চোখ দুটো জলজল ঘুরছিল। আমি বাসায় একা, হঠাৎ এমন একটা বেড়াল দেখে আমি বেশ অপ্রস্তুত হয়ে পড়লাম, ভয় পেয়ে গেলাম খুব। কিন্তু পরক্ষণেই নিজেকে বোঝালাম, আরে বেড়াল তো বেড়ালই, রাস্তা থেকে হয়তো ঢুকে পড়েছে, এটাকে এত পাত্তা দেওয়ার কি আছে। আমি বেড়ালটাকে ইগনোর করে রান্নাঘরে ঢুকে গেলাম। রান্নাঘর থেকে প্লেট আর গ্লাস নিয়ে আমি যখন ফিরে আসছি, হঠাৎ আমার চোখ গেল আমাদের রুমের টিনের চালার দিকে। আমার হাত থেকে প্লেটগুলো পড়ে যাওয়ার উপক্রম হলো। পা দুটো যেন চলার শক্তি হারিয়ে ফেলেছে, গলা শুকিয়ে কাঠ। আমি দেখলাম ওই টিনের চালার উপরে কেউ একজন বসে আছে, একজন নারী। হ্যাঁ, নারীই মনে হলো।
পুরো শরীর কুচকুচে কালো, মাথায় কোকড়ানো চুল। আমি তার মুখ দেখতে পাচ্ছিলাম না, চোখ নাক কিছুই না, শুধু একটা কালো ছায়ার মতো অবয়ব। কিন্তু আমি স্পষ্ট বুঝতে পারছিলাম সে ওখানে আছে। আমি নিজেকে আর ধরে রাখতে পারলাম না, বিকট একটা চিৎকার দিলাম। ভয়ে আমার পুরো শরীর কাঁপছিল। আমি দৌড়ে আমার রুমে ঢুকে গেলাম। রুমে ঢুকে দরজা লাগিয়ে দিলাম। আমার তখন শুধু আয়াতুল কুরসি আর দুরুদ শরীফের কথা মনে পড়ছিল। আমি পাগলের মতো সেগুলো পড়তে শুরু করলাম। কিছুক্ষণ পর আমার স্বামীর গলার আওয়াজ। আমি দ্রুত দরজা খুলে বাইরে গেলাম। ওকে দেখেই বললাম, বাইরে দেখো, বাইরে কিছু একটা আছে, টিনের চালে। কই, কিছু নেই তো, আমি তো এইমাত্র এলাম। তুমি কি পাগল হয়ে গেলে? আমি তখন ওকে নিয়ে আবার সেই জায়গায় গেলাম, কিন্তু না, কেউ নেই সেখানে। টিনের চালাটা একদম ফাঁকা, শুধু সেই কালো বেড়ালটা উঠোকে বসেছিল। আমার স্বামী বেড়ালটাকে দেখিয়ে বলল, তুমি হয়তো বেড়ালটাকে দেখে ভয় পেয়েছ, একা একা আছো তো। আমি ওকে অনেক বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু সে কিছুতেই বিশ্বাস করল না। বারবার বলতে লাগলো, এটা আমার মনের ভুল। আসলে মানুষ নিজের চোখে না দেখলে অনেক কিছুই বিশ্বাস করতে চায় না। সেদিনের মতো ব্যাপারটা ওখানেই চাপা পড়ে গেল। আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম, কিন্তু রাত বাড়ার সাথে সাথে শুরু হলো আরেক উপদ্রব। আমার মনে হচ্ছিল কেউ যেন ওই টিনের চালের উপর থেকে পাথর ছুঁড়ে বাড়ছে। টুকটাপ ঠক ঠক, সারা রাত এই আওয়াজ। আমার স্বামীকে বললেও বলল, আরে না, এগুলো বেড়ালের আওয়াজ। আমি আর কিছু বললাম না, কিন্তু আমার মন মানছিল না। এরপর থেকে শুরু হলো আমার আসল কষ্ট। আমি প্রায়ই ওই ছায়াটাকে দেখতে পেতাম, কখনো দরজার আড়ালে, কখনো জানালার বাইরে। আমি স্বামীকে বললে সে শুধু বলতো, আমার হয়তো জ্বর এসছে, শরীর খারাপ, তাই উল্টোপাল্টা দেখছে। আমিও ভাবলাম তাই, নতুন জায়গা, হয়তো মানিয়ে নিতে কষ্ট হচ্ছে। কিন্তু আমার শরীর আসলেই খুব খারাপ হতে শুরু করলো। হুট করেই প্রচণ্ড জ্বর আসতো, আর তার সাথে পেটে এমন ব্যথা, মনে হতো কেউ ছুরি দিয়ে আমার নাড়ি ভুঁড়ি কেটে ফেলছে। একদিন ব্যথার চোটে আমি অজ্ঞান হয়ে গেলাম। আমাকে দ্রুত হাসপাতালে ভর্তি করানো হলো। ডাক্তাররা পরীক্ষা করে বললেন আমার অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা, অপারেশন করতে হবে। আমাকে সারা রাত অবজারভেশনে রাখা হলো। বলা হলো সকালেই অপারেশন হবে। কিন্তু আল্লাহর কি হুকুম দেখুন, সকালে যখন বড় সার্জন এলেন, তিনি আমাকে চেক করে অবাক। তিনি বললেন আমার নাকি কোনো অপারেশন করা লাগবে না। ব্যথার কোনো কারণই তিনি খুঁজে পেলেন না। কিছু ওষুধ দিয়ে আমাকে রিলিজ করে দিলেন, বললেন কোর্স কমপ্লিট করলে ঠিক হয়ে যাবে। বাসায় ফিরে এলাম, কিন্তু সমস্যাগুলো কমল না। পেটের ব্যথা, জ্বর লেগেই রইল। আমি যে রুমে থাকতাম সেটার পেছনের দিকে একটা বারান্দা ছিল, আর বাথরুমটা সেই বারান্দার সাথেই লাগোয়া। আমার ওই বারান্দার দিকে তাকালেই খুব ভয় লাগতো। মনে হতো কেউ ওখান থেকে উঁকি দিয়ে আমাকে দেখছে। আমি ভয় ভয়ে দিনের বেলাতেও ওই দরজা লক করে রাখতাম, জানালা বন্ধ করে রাখতাম। মাঝে মাঝে আমি দেখতাম ওই বারান্দাতে ছালার বস্তার মতো পুতুল রাখা আছে। পুতুলটা একেবারে আমার সমান লম্বা, একজন স্বাভাবিক মানুষের মতো, আর মুখটা ছিল একদম চ্যাপ্টা। আমরা দেখলেই ভয়ে শিউরে যেতাম। আস্তে আস্তে এই জিনিসগুলো আমার শ্বশুরবাড়ির অন্য মানুষদের সাথেও হতে শুরু করলো। কেউ না কেউ সব সময় অসুস্থ। আমার 3 ননদ ছিল, তার মধ্যে বড়জন আমার বয়সী, একেবারে ইয়াং একটা মেয়ে। হুট করে তার মুখ প্যারালাইসিসের মতো হয়ে গেল। আমার স্বামীও খুব অসুস্থ হয়ে পড়লেন। পুরো বাড়িতে থমথমে পরিবেশ। একটা অদ্ভুত ঘটনা ঘটল। আমি ব্যথায় জ্বরে বিছানা থেকে উঠতেই পারতাম না। খাওয়া দাওয়া এক প্রকার ছেড়েই দিয়েছিলাম। কিন্তু সেদিন দুপুরে আমি হঠাৎ বিছানা থেকে উঠলাম, সোজা গিয়ে খাবার টেবিলে বসলাম। সবাইকে বললাম আমার খুব খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। সবাই খুব অবাক, কারণ আমি এক হাতের বেশি খেতে পারি না, আর ওই সময় আমার অবস্থা আরও খারাপ। আমাকে খাবার দেয়া হলো। আমি কোকড়ানো গিলতে লাগলাম, স্বাভাবিক মানুষের মতো না। ফটাফট আমি 3 জনের খাবার খেয়ে নিলাম। সবাই ভাবলো অনেকদিন পর হয়তো শরীরটা ভালো হয়েছে, তাই খাচ্ছি। কেউ ঘুনেও ভাবতে পারল না এটা আমার কাজ নয়। এরপরের ঘটনাগুলো আরও ভয়ঙ্কর। এক রাতে আমি আর আমার স্বামী রুমে বসে কথা বলছিলাম। হঠাৎ আমি নাকি খুব অদ্ভুতভাবে হাসতে শুরু করি। আমার স্বামীর ভাষ্যমতে আমার চোখ দুটো নাকি একদম টকটকে লাল ছিল। আমি এমন কিছু কথা বলছিলাম যা কোনো স্বাভাবিক মানুষের পক্ষে বলা সম্ভব না। যেই মানুষটা এতদিন আমার কথাগুলোকে মনের ভুল বলে উড়িয়ে দিচ্ছিল, সে নিজের চোখে আমার এই অমানসিক রূপ দেখে থমকে গেল। রাতটা কোনো মতে পার করলাম। এরপর আমার আচরণ আরও বদলাতে লাগলো। আমার শ্বশুরবাড়ির সবাই বুঝতে পারছিল আমার সাথে কিছু একটা হচ্ছে। আমার শাশুড়ি বলল বৌমা হয়তো ভয় পেয়েছে, নতুন বউ তো, একটু লুকাইয়া করা দরকার। আমার স্বামী তখন শাশুড়িকে ওই কালো ছায়া দেখার ব্যাপারটা বলল। তখন সবাই মিলে সিদ্ধান্ত নিল আমাকে হুজুরের কাছে নিয়ে যাওয়া হবে। হুজুর আমাকে দেখে কিছু দোয়া কালাম পড়তে শুরু করলেন, আর তখনই আমার অবস্থা খারাপ হতে লাগলো। হুজুর যখন দোয়া পড়লেন, হঠাৎ আমার ভেতর থেকে একটা কণ্ঠ বেরিয়ে এলো।
বিশ্বাস করবেন কিনা জানি না, কণ্ঠটা আমার ছিল না। হুজুর পরে আমাদের বুঝিয়েছিলেন এই কালো জাদু হয়তো ইন্ডিয়া বা ওই দিকের কোনো ভিনদেশী তান্ত্রিককে দিয়ে করানো হয়েছে আমাকে ধ্বংস করার জন্য। তাই চালান করে পাঠানো শয়তান বা জিনটা আমার ভেতর থেকে খুব আশ্চর্যজনকভাবে হিন্দিতে কথা বলছিল। হুজুরের সামনে আমি নাকি কখনো অট্টহাসি হাসছিলাম, অদ্ভুত মুখভঙ্গি করছিলাম। হুজুর বললেন এই মেয়ের ওপর খারাপ ধরনের কালো জাদু করা হয়েছে। এই জাদুর মূল উদ্দেশ্যই হলো মেয়েটিকে পাগল করে দেয়া। কথাগুলো শুনে আমার স্বামী আর শ্বশুরবাড়ির সবাই খুব চিন্তিত হয়ে পড়লেন। হুজুর বললেন তিনি আমার চিকিৎসা শুরু করবেন। এদিকে এরই মধ্যে আমি কনসিভ করি, কিন্তু আমার শারীরিক অবস্থা এতটাই খারাপ হতে থাকে আমি বলে বোঝাতে পারবো না। সারাটা দিন বিছানায় শুয়ে থাকতাম, আর হঠাৎ করেই আমার মনে হতো আমার শরীর বিছানা থেকে শূন্যে উঠে গেছে। যখন ওই শয়তানটা আমার উপর ভর করত, আমার চেহারা পুরো বদলে যেত। আমি নিজেকে নিজে আঘাত করতাম, হাতের মধ্যে পেটের মধ্যে এমনভাবে আঁচড় দিতাম যে রক্ত বের হয়ে যেত। প্রথমে আমার শাশুড়ি আর ননদরা ভাবত আমি বোধহয় ইচ্ছে করে এগুলো করছি, পাগল হয়ে গিয়েছি তাই। কিন্তু তারা দেখল রুমে কোনো ব্লেড, কাজ বা ধারালো কিছুই নেই। আমার উপর শয়তান ভর করলে আমাকে কেউ ধরে রাখতে পারত না। আমি জ্বরে বেহুশ হয়ে থাকতাম। সকাল কখন হচ্ছে, রাত কখন হচ্ছে, কোনো হুঁশ ছিল না। আমার স্বামী তখন আমার খুব খেয়াল রেখেছে, এজন্য আমি তার কাছে ঋণী। সে সকালে আমাকে খাইয়ে যেত, রাতে আবার খাইয়ে দিত, ওষুধ খাওয়াতো। এর মধ্যে আমার ডেঙ্গু হলো, আমাকে হাসপাতালে নেওয়া হলো। আর ওই ডেঙ্গু আর কালো জাদুর প্রভাবে আমার মিসক্যারেজ হয়ে গেল। আমার বাচ্চাটা আমি আর পেলাম না। আমার কোনো জ্ঞানই ছিল না তখন। কে রুমে আসছে, কে যাচ্ছে, কিছুই বুঝতাম না। আমার স্বামী আমার সব কাজ করে দিত। এরপর আমরা ওই বাসাটা ছেড়ে দিলাম, নতুন একটা বাসায় উঠলাম। ভেবেছিলাম এবার বোধহয় সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু না। এখানে এসে শুরু হলো নতুন পরীক্ষা। আমি নামাজ পড়া তো দূরের কথা, কালেমা পর্যন্ত পড়তে ভুলে গেলাম। মুসলিম মেয়ে, ছোটবেলা থেকেই কালেমা পড়েই বড় হয়েছি, কিন্তু আমি কিছুতেই সেটা মনে করতে পারতাম না। আমার তখন খুব কষ্ট হতো। মনে হতো আল্লাহ কেন আমাকে এত বড় শাস্তি দিচ্ছেন? আমি তো কারো ক্ষতি করিনি। মাঝরাতে হঠাৎ করে আমার অদ্ভুত সব আবদার শুরু হতো। আমি এটা খেতে চাই, সেটা খেতে চাই। আমার স্বামী বুঝতে পারত না কেন এমন করছি। নতুন বাসায় আমার শ্বশুর শাশুড়ি থাকতেন একদিকের রুমে, আমার ননদরা তাদের রুমে। আমাদের রুমটা ছিল একদম একটা কোণায়। দিনের বেলা সবাই যার যার কাজে যেত, বাসায় আমি একা। আমি ভয়ে রুমের বাইরে আসতাম না। একদিন আমি ভয়ে রুমের দরজা ভেতরে লক করে দিলাম। একটু পরেই কে যেন আমার রুমের দরজায় শব্দ করতে লাগলো। মনে হচ্ছিল দরজাটা ভেঙেই ফেলবে। আমি ভয়ে এক কোণায় গুটিসুটি মেরে কাঁদছিলাম। দুপুর 2টার দিকে আমার ছোট 2 ননদ স্কুল থেকে ফিরলে আমি দরজা খুললাম। যিনি আমার চিকিৎসা করিয়েছিলেন তিনি বললেন আমার জন্য নাকি কবরের মধ্যে কালো জাদুর তাবিজ পোতা হয়েছে। আবার কবরের পাশের গাছেও নাকি তাবিজ ঝোলানো ছিল। এই জাদুর প্রভাব কাটানো অনেক কঠিন, কিন্তু আমার অবস্থা দিন দিন খারাপই হচ্ছিল। মাঝরাতে আমি যখন স্বামীর পাশে ঘুমিয়ে থাকতাম, হঠাৎ করে আমার খাট নিচে নেমে আসত। আমার স্বামী শক্ত করে আমাকে ধরে রাখত। আমি ভয়ে চিৎকার করে কাঁদতাম। আমার মনে হতো আমার পায়ের কাছে কেউ দাঁড়িয়ে আছে, কখনো মনে হতো পর্দার আড়াল থেকে কেউ আমাকে দেখছে। এরই মধ্যে একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেল। আমার বাবার শরীর খুব খারাপ হয়ে গেল। আমার মা আমাকে খবর দিলেন। আমি আমার মায়ের বাসায় গেলাম। আমি যাওয়ার পরদিনই আমার বাবা মারা গেলেন। এমনিতেই আমার অবস্থা খারাপ, তার উপর বাবার মৃত্যু। আমি একদম ভেঙে পড়লাম। আমার দম আটকে আসতো, মুখ ধরফর করত। আমাকে বারবার ডাক্তারের কাছে নিয়ে যেতে হতো। ডাক্তাররা ঘুমের ইঞ্জেকশন দিয়ে আমাকে ঘুম পাড়িয়ে রাখতেন। আমার মা তখন বাধ্য হয়ে আমাকে নিয়ে ওনার পরিচিত এক খালার কাছে গেলেন রুকাইয়া করাতে। খালা আমার অবস্থা দেখে দোয়া পড়তে শুরু করলেন। তখন আমার ভেতরের জিনিসগুলো আবার কথা বলতে শুরু করল। এরা ছিল খুব ধূর্ত, এক একবার এক এক রূপে কথা বলতো। কখনো ছোট বাচ্চার গলায়, কখনো মানুষের গলায়। খালা পরিচয় জানতে চাইলেন। তারা বলল ট্রেনে চেপে এসেছি। আমার কখনো ভারী গলায় বলল অফিস থেকে এসেছি। কোনো সঠিক উত্তর দিত না, শুধু কথার জালে পেঁচাত। খালা বললেন আমার উপর খুব ভয়ঙ্কর একটা দুটো নয়, অনেকগুলো শয়তান চালান করা হয়েছে, আর খুব স্ট্রং তারা। আমি আমার শ্বশুর বাড়িতে ফিরে এলাম। একটু সুস্থ হওয়ার চেষ্টা করছিলাম। হঠাৎ আমার শ্বশুর মারা গেলেন, একেবারে সুস্থ মানুষ। যাই হোক, ওনার দাফন হলো। পরদিন আমার স্বামী যখন ওনার কবর জিয়ারত করতে যাচ্ছিলেন, আমি জেদ করলাম আমিও যাব। আমার বাবার কবরে তো আমাকে কেউ নিয়ে যায়নি, তাই আমার স্বামী আমাকে নিয়ে গেলেন। জিয়ারত করে ফিরলাম। বাসায় পা দিতেই আমার উপর চরম মাত্রার অত্যাচার শুরু হলো।
আমার পুরো শরীর বেঁকে গেল। শ্বশুরের মৃত্যুর কারণে বাড়িতে অনেক আত্মীয় স্বজন, সবাই এই দৃশ্য দেখে ভয়ে অস্থির। কেউ আমার কাছে আসার সাহস পাচ্ছিল না। আমার পুরো শরীর মনে হচ্ছিল কেউ যেন ব্লেড দিয়ে চিরে দিয়েছে, রক্ত বের হচ্ছিল। অথচ আমার নখ পর্যন্ত কাটা ছিল। আমি নিজেকে নিজে আঘাত করছিলাম। আমার স্বামী বাধ্য হয়ে আমাকে রশি দিয়ে বিছানার সাথে বেঁধে ফেলল, যাতে আমি নিজের কোনো ক্ষতি না করে ফেলি। আমি অদ্ভুত সব আওয়াজ করছিলাম। সবাই আমাকে ভয় পাচ্ছিল। আমার এক কাজিন ছিল, তার বিয়ে হয়নি। আমার স্বামী তাকে খুব রিকোয়েস্ট করলো আমার কাছে বসার জন্য। সবাই ওই মেয়েকে বারণ করলো, কিন্তু মেয়েটা আমার খুব ভালো বন্ধু ছিল। সে ভয় পেলেও আমার কাছে এলো। এরপর আমার মা খবর পেয়ে আমার বড় বোনকে পাঠালেন। আমার বোন আমার সাথে এক রুমে ঘুমাতো। একদিন রাতে আমার বোন হঠাৎ চিৎকার করে উঠল। সে বলল কেউ নাকি তার হাত ধরে টানছিল আর তার পা দুটো উপরের দিকে তুলে দিয়েছিল। ওর সাথেও ওর ছোট বাচ্চা ছিল। আমার স্বামী তখন আর রিস্ক নিল না, আমার বোনকে অন্য রুমে পাঠিয়ে দিল, আর সে নিজে আমার সাথে থাকা শুরু করল। আমার অবস্থা কিছুতেই কন্ট্রোল করা যাচ্ছিল না। আমার শরীরের এক পাশ পুরো প্যারালাইজড হয়ে যাচ্ছিল। আমি কথা বলতে চাইলেও জবান দিয়ে কথা বের হতো না। আমার স্বামী আমাকে নিয়ে গাড়ির পেছনের সিটে বসলেন। সিলেটে আমার খালার কাছে নিয়ে যাবেন, সাথে আমার এক খালাও ছিল। আমরা হাইওয়েতে যাচ্ছিলাম। রাস্তায় শুরু হলো ওই শয়তানের তাণ্ডব। আমাদের গাড়ি একবার ডানে যায় তো একবার বামে। হাইওয়েতে এমনিতেই গাড়ির স্পিড বেশি থাকে। কয়েকবার অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেলাম। আমি গাড়ির কাঁচ ভেঙে ফেলারও চেষ্টা করছিলাম। হঠাৎ আমার ভেতরের শয়তানটা খালার দিকে তাকিয়ে বলে উঠল, তোর হাত সরা, আর তুই যেটা পড়ছিস সেটা বন্ধ কর। খালা কথা শুনে ভয়ে আমার হাত ছেড়ে দিলেন, কারণ ওনার বাচ্চারা আসলেই বাসায় একা ছিল। শয়তানটা বলেছিল, তোর বাচ্চা দ্রুত বাসায় একা, তুই কি চাস তাদের ক্ষতি করি? অনেক কষ্টে আমরা গন্তব্যে পৌঁছালাম। খালা আমাকে রুকাইয়া করলেন। একটু সুস্থ হলাম। আমার হাত পা আবার নাড়াচাড়া করতে পারছিলাম। আমার বোন আমাকে আমার বাসায় নিয়ে গেল। সেখানে আমার চিকিৎসা চলতে লাগলো। এর মধ্যে আমার শ্বশুরবাড়ির লোকজন আমার স্বামীকে চাপ দিতে শুরু করলো আমাকে ছেড়ে দেবার জন্য। বলল এই মেয়ে কোনো দিন ঠিক হবে না। আজকের সমাজে যেখানে সামান্য কারণেই ডিভোর্স হয়ে যায়, সেখানে আমার স্বামী এই ভয়ঙ্কর বিপদের দিনে আমার হাত ছাড়েনি। সে তার পরিবারকে সোজা জানিয়ে দিল, ও যদি মারাও যায় আমি ওর সাথেই থাকব। আমার স্বামী আমাকে নিয়ে আমাদের বাসায় চলে এলো। সে নিজে আমাকে নিয়ে দিন রাত জেগে থাকত। খালা কিছু তাবিজ দিয়েছিলেন, আর কয়লার আগুনে পোড়াতে হবে সেই তাবিজগুলো। আমার স্বামী রোজ রাতে সেগুলো পোড়াতো। সেই শয়তানগুলো আমার স্বামীকেও ভয় দেখানোর চেষ্টা করতে লাগলো। সে যখন বাসায় একা থাকত বা রাতে উঠত, সে দেখতে পেত দরজার পেছনে বিয়ের শাড়ি পরা একটা মেয়ে দাঁড়িয়ে আছে। আমার চিকিৎসার জন্য অনেক মানুষ অনেক ফালতু বুদ্ধিও দিয়েছে। একজন বলেছিল 47,000 বা 14,000 টাকা দিয়ে কালো ছাগলে জবাই করে সেই রক্ত দিয়ে চিকিৎসা করা হবে ইত্যাদি। আরেকজন বলেছিল অমুসলিম তান্ত্রিকের কাছে যেতে হবে। আরও অনেক পরামর্শ। আমার জামা কাপড় এমনিতেই ছিঁড়ে যেত, কাপড়ে রক্তের দাগ পাওয়া যেত। বিছানা থেকে বালিশের ভেতর থেকে সুই তাবিজ যেগুলো বের করে আনত। এগুলোর কালো জাদুর কোনো শেষ ছিল না। প্রায় 3-4 বছর ধরে চিকিৎসার পর আলহামদুলিল্লাহ এখন আমি অনেক ভালো আছি। এখন আগের মতো ওই ভয়ঙ্কর কিছু আর হয় না। আমি অজুর মধ্যে থাকি, নামাজ পড়ি, সকালে আর রাতে আয়াতুল কুরসি 4 কুল পড়ি। তবে হ্যাঁ, একবারে যে সব শেষ হয়ে গেছে তাও না। এখনও মাঝে মাঝে আমি তাদের অস্তিত্ব টের পাই। আমার কাজের মধ্যে অনেক বাধা আসে। শরীর হঠাৎ ভারী হয়ে যায়, মনে হয় ঘাড়ের উপর কেউ বসে আছে। একবার আমি আয়নার সামনে দাঁড়িয়েছিলাম, হঠাৎ দেখলাম আমার ঘাড়ের উপর ছোট একটা বাচ্চা বসে আছে। শয়তানটা বাচ্চার রূপ ধরে আসছে, আর সে আমার গলাটা এমনভাবে চেপে ধরে আছে যেন সে পড়ে না যায়। আমি চিৎকার দিয়ে উঠলাম। পরে আর কিছু দেখিনি। আমি জানি এই লড়াইটা আমার সারা জীবনের। তবে আল্লাহর রহমতে আর আমার স্বামীর ভালোবাসায় আমি ওই ভয়ঙ্কর সময়টা পার করে এসেছি। আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে আর আমার পরিবারকে ওই শয়তানের হাত থেকে সম্পূর্ণ হেফাজত করতে পারে। আমার স্বামীর ব্যাপারে কিছু কথা না বললেই না। ওর মতো অমায়িক মানুষ, এরকম হাজব্যান্ড আমি দ্বিতীয় কাউকে দেখিনি। আমার এত খারাপ সময় সে আমার পাশে থেকেছে। প্রিয় লিসেনার্স, এই ছিল মেহেরিনার জীবনের এক ভয়ঙ্কর অধ্যায়। মোহাম্মদ সিফাত আলম আপনাদের কাছে শুধু এটুকুই বলবো, জীবনে যাই আসুক আল্লাহর উপর ভরসা হারাবেন না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।
এই বলেই সিফাত আলম তার ঘটনা শেষ করেছেন। আপনারা জানেন, সাবিত আলম এবং সিফাত আলম অনেকের কাছ থেকে ঘটনা সংগ্রহ করে আমাদেরকে পাঠান, এবং আমরা অনেক সময় এরকমও হয় যে ময়মনসিংহে যদি কেউ ঘটনা শেয়ার করতে চান, তাহলে সাবিত এবং সিফাতের মাধ্যমেই আমরা সেটা রেকর্ড করে ফেলি। এরকম আরও অসংখ্য ঘটনার প্রতীক্ষায় আমরা চলে যাব আমাদের পরের ঘটনায়। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুমন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলেই আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলেই আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম সুমন ভাই, আশা করি ভালো আছেন। আপনি সবসময় ভালোর দলেই থাকেন। আমি ভূত.com-এর একজন নিয়মিত শ্রোতা। আমি এই প্রথম আপনাকে ইমেল করছি। জানি না আমার ইমেলটি সিলেক্টেড হবে কিনা। স্টুডিওতে যাওয়া সম্ভব নয় বিধায় এই ইমেলটি করা। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি চাই ঘটনাটি আপনি নিজ মুখে পড়ে শোনান। বলে রাখা ভালো, ঘটনাটির প্রত্যক্ষদর্শী আমরা দুজন, এবং আমরা দুজন মিলেই ঘটনাটি শেয়ার করছি। আমার নাম সিনথিয়া এবং অপরজন সিনহা। আমাদের আত্মীয়তার সম্পর্ক হলেও আমরা ছোট থেকে অনেক ভালো ফ্রেন্ড। ঘটনাটি ঘটে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার একটি গ্রামে। ঘটনাটি ভালো করে বোঝানোর জন্য গ্রামটির বর্ণনা দেয়া খুবই জরুরি। মূলত আমরা যে বাড়িতে বেড়াতে এসেছি, এটি তালুকদার বাড়ি নামে পরিচিত। এই গ্রামের একটি অংশের পুরোটাই তালুকদার বাড়ি। শোনা যায় আগে অনেক লোক সমাগম ছিল, কিন্তু এখন এই বংশের কেউ গ্রামে থাকে না। তালুকদার বাড়ির এই অংশটুকু সবসময় নিস্তব্ধতায় ঘিরে থাকে। বলে রাখা ভালো, এটি আমার নানির মায়ের বাড়ি। এই সুবাদে তালুকদার বাড়ি সম্পর্কিত অনেক ঘটনাই আমরা শুনেছি। মূল ঘটনায় আসা যাক। ঘটনাটি 2022 সালের শেষের দিকে। এই বাড়িতে শীতের পিঠা খাওয়া উপলক্ষে আমাদের আসা। প্রতি বছর এই সময়টাতে সবাই গ্রামে আসে, কিন্তু সে বছর শুধু আমার পরিবার এসেছিল। আর সিনহাদের পক্ষ থেকে দাওয়াতটা ছিল, কারণ এটা সিনহানো দাদুর বাড়ি। রাত্রে সবার আড্ডা শেষে সবাই ঘুমিয়ে পড়লে আমি আর সিনহা মুভি দেখার পরিকল্পনা করি, কিন্তু বাড়ির ভেতর নেটওয়ার্ক না পাওয়ায় আমরা বাইরে যাই। বাইরে গেলেও কোনোভাবেই নেটওয়ার্ক পাওয়া যাচ্ছিল না। বাড়ির উঠোন থেকে মেইন গেট খুলে আমরা বাড়ির বাইরে যাই। সেদিন জ্যোৎস্না রাত। মেইন গেট থেকে বের হতেই পূর্ব দিকে শুকিয়ে যাওয়া পুকুরটার দিকে চোখ পড়ে। সবুজ ঘাস, খোলা আকাশের নিচে খালি জায়গাটা কেমন যেন আকর্ষণীয় লাগছিল। আমি ওই দিকে তাকিয়ে আছি। সেই সময় সিনহা আমাকে বলে উঠল, এই যাবি ওঠানে? আমরা যেন আর কিছুই ভাবলাম না। এক টানে দুজনে ওপাশের ঝাড় ঝোপ পেরিয়ে পুকুরের ঢালু দিয়ে নেমে মাঝখান বরাবর সেই জায়গাটায় গিয়ে পৌঁছালাম। পৌঁছানোর পর আমাদের টমক নড়ল। এত দূর আসা কি ঠিক হয়েছে? আমি বললাম, সিনহা দেখ তো কয়টা বাজে। সিনহা কিছুটা কাঁপা কাঁপা গলায় বলল, আমরা যখন বের হয়েছিলাম তখন না বলেছিলি 11টা বাজেনি এখনো? আমি কিছুটা বিরক্ত হয়ে বললাম, তো যেটা জিজ্ঞেস করছি সেটা বল। সিনহা ওর ফোনটা আমার সামনে ধরল। ঠিক 12টা বাজে। কিভাবে সম্ভব? এমন সময় সিনহা বলে উঠল, তুই যেমনটা ভাবছিস তেমনটা নাও হতে পারে। হয়তো তুই তখন সময়টা ভুল দেখেছিলি। আমরা আর দেরি না করে পুকুর পাড় থেকে উঠে যাব। ঠিক সেই সময় লক্ষ্য করলাম পুকুর থেকে ওঠার ঢালু রাস্তাটি যেন পাহাড়ের মতো উঁচু হয়ে গেছে। এটাও কি চোখের ভুল? আমরা দুজন দুজনের দিকে তাকালাম। না, আমি ভুল দেখছি না, কারণ আমরা দুজনেই একই ব্যাপার দেখছি। আমরা সিদ্ধান্ত নিলাম পুকুরের উত্তর পূর্ব দিকে উঠে পড়ব। ওখানে গিয়ে দেখি রাস্তা ঠিক আছে। পুকুরের ওপাশের ঘাটে হাতের ডানে ছিল মাদ্রাসা আর বামে পারিবারিক কবরস্থান। কবরস্থান পার করে উঠতেই পেছন থেকে একটু ভারী গলায় কে যেন বলল, এখানে কি করছো? কারা তোমরা? পেছনে ফিরে তাকাতে দেখলাম একজন সাদা জুব্বা পরা লোক, সাদা দাড়ি, মাথায় টুপি। একটু হাঁপ ছেড়ে বাঁচলাম। আমি সিনহাকে ফিসফিস করে বললাম, মাদ্রাসার হুজুর হবে হয়তো। আমি তাকে সালাম দিলাম এবং জানালাম যে আমরা তালুকদার বাড়িতে এসেছি। ফোনে নেটওয়ার্ক না থাকায় এদিকে চলে এসেছি। লোকটা একটু বিরক্ত হয়ে বলল, যাও বাড়ি যাও, এখানে থেকো না, যাও, আর দাঁড়াবে না, সোজা বাড়ি। লোকটার এমন ব্যবহার কেমন যেন লাগলো। ওদিক থেকে বাড়ি ফেরার রাস্তাটা এমন, দুপাশে দুটো পরিত্যক্ত বাড়ি, মাঝখানে গলি। গলির ভেতর যেতেই নেটওয়ার্ক পেল ফুল স্পিডে। আমি আর সিনহা ঠিক করলাম যে দুটো মুভি ডাউনলোড করে তারপরে যাব। তারপর আমাদের সাথে যা ঘটল তার জন্য প্রস্তুত ছিলাম না। একটা শেয়ালের মতো দেখতে কিছু দিকে এগিয়ে আসছে। ভয়ে আমরা একে অপরের হাত শক্ত করে ধরি। ওই জিনিসটা আরেকটু কাছে আসতেই আমরা নতুন করে আবিষ্কার করি ওটা একটা বাচ্চা। কিন্তু তখন যে শেয়ালের মতো কিছু একটা দেখলাম, কি করব বুঝতে পারছিলাম না। দোয়া কালাম কিছুই মনে করতে পারছিলাম না। এমন সময় বাচ্চাটি জোরে কান্না শুরু করলে আমরা আরও বেশি ভয় পেয়ে যাই এবং ওই গলি থেকে বের হয়ে বাড়িতে চলে আসি। বাড়িতে গিয়েছিলাম এটা জানতে পারলে বাড়ির সবাই বকাঝকা করবে, তাই বাড়িতে কাউকে কিছু না বলে ঘুমোতে চলে যাই। কিন্তু আমাদের দুজনেরই মাথায় এই ঘটনাগুলো ঘুরপাক খাচ্ছিল। ঘুম আসছিল না। একটু পর অনেক জোরে চালের উপরে আওয়াজ।
হাওয়াতে আমি আর সিনহা দুজনেই উঠে পড়ি এবং দেখতে যাই কি হলো বাইরে। তখন মেইন গেট খুলে আবার বাইরে যেতেই দেখি কতগুলো বড়ই পড়ে আছে গেটের বাইরে। যদিও বড়ই গাছটা অনেক দূরে, কিন্তু সেটা নিয়ে মাথা না ঘামিয়ে ওখান থেকে 3-4টে পাকা বড়ই নিলাম এবং ঘরে ফিরে সিনহা সবগুলো বড়ই একাই খেয়ে ফেলল। সেটাতে আর কিছু হয়নি। পরের দিন বাড়ি ফিরে যাই, আর সিনহাও শহরে ফিরে যায়। ঘটনাটা এখানে শেষ হলে পারত, কিন্তু বাড়ি ফেরার পর একটানা 4 দিন স্বপ্নে আমি একই জিনিস দেখতে থাকি। সেই বাচ্চাটার মতো দেখতে একটা অবয়ব আমাকে ডাকে। কে? চিৎকার করে ডাকে, সিনসিয়া, ফিরে আয়, আমরা তোর অপেক্ষায়। যখন এভাবে প্রতি রাতে একই স্বপ্ন দেখতে থাকি, তখন ব্যাপারটা সিনহাকে জানানোর জন্য কল করতে যাব, ঠিক সেই মুহূর্তে সিনহার কল। সিনথিয়া, আমার স্বপ্নে গত 4 রাত হলো এই ছায়াটি আমাকে ডাকে, আমার সাথে খারাপ কিছু হচ্ছে মনে হয়। আমি বললাম, শুধু তোর সাথে না, বল আমাদের সাথে, কারণ স্বপ্নটা আমিও দেখি। প্রথম 2 রাত ভেবেছিলাম মনের দোষ। সিনহার সাথে কথা শেষ করে ঘুমোতে যাই, এবং সে রাতের স্বপ্নটা অন্যরকম ছিল। সেই হুজুর, যাকে মাদ্রাসার হুজুর ভেবেছিলাম, তিনি আমাদের স্বপ্নে আসেন এবং বলেন অনেক রাগী গলায়, চলে যেতে বলেছিলাম না? আর তোরা যে বড়ই খেলি, গাছ কোথায় ভেবেছিলি? পরদিন ভোরে সিনহার আম্মুর কল। ওর আম্মু বলল সিনহা অনেক অসুস্থ, ওর পেট প্রচণ্ড ব্যথা করছে, ওকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাক্তাররা কোনো কারণ খুঁজে পাচ্ছিল না পেট ব্যথার। সেদিন সন্ধ্যায় আমি হাসপাতালে যাই সিনহাকে দেখতে, আর আম্মুকে পাঠিয়ে দেই আর বলি আমি আজ সিনহার কাছেই থাকব। আমি ভেবেছিলাম সিনহাকে জানাতে হবে আমার স্বপ্নের কথা। তাহলে কি বড়ইটা বড়ই ছিল না? আমি আর ভাবতে পারছিলাম না। হাসপাতালে আমি আর সিনহার আম্মু থাকলাম। সিনহার আম্মু খাবার আনতে নিচে গেলে সিনহাকে আমি সবটা বললাম। তারপর ভাবলাম সবাইকে সবটা বলে দেব। এইটুকু কথা শেষ হতে না হতেই সিনহার মা খাবার নিয়ে এসে হাজির। এত তাড়াতাড়ি কিভাবে? 5 মিনিটও হয়নি। সিনহার আম্মু এক প্যাকেট বিরিয়ানি আর সিনহার জন্য স্যুপ এনেছে। আমার হাতে বিরিয়ানির প্যাকেটটা দিল এবং খেতে খেতে সে সিনহাকে স্যুপ খাওয়ানোর চেষ্টা করল। আমি ভাবলাম বিরিয়ানি যখন এসেছে আমি একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসি। কোল্ড ড্রিঙ্কসের কথা সিনহার আম্মুকে বলতেই সে বলে এখন যেতে হবে না, তুই আগে খা। যাওয়া নিয়ে সে বারবার মানা করছিল। আমি বারবার বলছিলাম যাব। সে এক পর্যায়ে রেগে গিয়ে বলল, না বলছি না। আমি তার কথায় বিরক্ত হয়ে কেবিন থেকে বের হয়ে যাই। নিচতলায় যেতেই দেখি সিনহার মা মেইন গেট থেকে হাসপাতালে ঢুকছে। আমার শরীর হিম হয়ে গেল। আমি দৌড়ে ছুটে যাই সিনহার কাছে এবং লিফট দেখি উপরে উঠে গেছে। লিফটের অপেক্ষা না করে আমি সিঁড়ি ভাঙতে থাকি। 4 তলায় সিনহার কেবিন। কিছুতেই যেন সিঁড়িগুলো শেষ হচ্ছে না। আমি যেতে যেতে কেবিনে পৌঁছে দেখি সিনহা অজ্ঞান হয়ে বেডের নিচে ফ্লোরে পড়ে আছে। ঠিক তারপরেই সিনহার আম্মু আসে। তারপর আমি যা ঘটেছে সবটা খুলে বলি, প্রথম থেকে। পরের দিন সিনহাকে হাসপাতাল থেকে বাড়িতে আনা হয়। আমাদের পরিবার ভালো একজন হুজুরের শরণাপন্ন হন। হুজুর জানান মাদ্রাসার পেছনে একটা খারাপ জিন আছে, এসব তার কাজ। আল্লাহর রহমতে হুজুরের চিকিৎসার পর আমাদের সাথে আর খারাপ কিছু ঘটেনি। অন্যের বলা ঘটনা মনে হলেও নিজের সাথে ঘটে গেলে অনুভব করা যায়। আমি এটুকুই বলতে চাই, ভয় পাওয়া বা না পাওয়া বড় বিষয় নয়, তবে সবার সাবধান থাকা উচিত। আর বিশ্বাস অবিশ্বাস আপনাদের ওপর। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুমন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলেই আছি। নতুন একটা ঘটনায় যাব। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম সুমন ভাই, আশা করি ভালো আছেন। আমি আপনার একজন নিয়মিত শ্রোতা। আমার নাম সাকিব আল ফাহিম। আমি ময়মনসিংহ থেকে বলছি। আমি আপনার একজন অনেক বড় ভক্ত। আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব, সেই ঘটনাটি আমার নিজের সাথেই ঘটে গিয়েছিল। ঘটনাটি ঘটেছিল 2022 সালের ডিসেম্বর মাসে, শীতের দিকে। তখন আমাদের স্কুলের বার্ষিক পরীক্ষা শেষে আমরা গ্রামের বাড়িতে বেড়াতে যাই। সেখানেই মূলত আমার সাথে সেই ঘটনাটি ঘটেছিল। তো আমি বরাবরই ভূত নিয়ে একটু আগ্রহী। আমি আপনার ভূত.com-এর এপিসোড শুনব। তাই সবসময় মনে হতো আপনার শোতে একটি ঘটনা পাঠাবো। তাই সবসময় আমার বড় ভাইয়া বা যাকেই পেতাম জিজ্ঞেস করতাম তাদের সাথে কোনো এরকম প্যারানর্মাল ঘটনা ঘটেছিল কিনা। তো আমি সবসময় এরকম ঘটনা কালেক্ট করার চেষ্টা করতাম। তো মূল ঘটনায় আসি। যেদিন ঘটনাটি ঘটেছিল সেদিন মূলত আমরা আমাদের গ্রামের 4-5 জন কাজিন মিলে আমাদের বাড়ির বারান্দায় বসে ভূত.com-এর একটি শো শুনছিলাম।
হঠাৎ করে আমার মনে আসলো, ও আপনাকে একটা ঘটনা বলা দরকার। আমাদের বাড়ির সাথেই আমার দুঃসম্পর্কের একটা দাদু থাকতো। ওনাকে আমরা সবাই দাদু বলেই ডাকতাম। তো তখন আমি সবাইকে বলি যে সেই দাদুর কাছে কোনো ঘটনা থাকতে পারে, এরকম প্যারানর্মাল ঘটনা। কারণ আমি ছোটবেলায় শুনেছি সেই দাদুকে নাকি একবার জিনে আসর করেছিল, অনেক সমস্যা হয়েছিল। তো আমি এটা জানার জন্য সবাইকে বলি যে দাদুকে জিজ্ঞেস করলে হয়তো বা কোনো এরকম ঘটনা কালেক্ট করা যাবে। তো সবাই সম্মতি প্রকাশ করে। সবাই মিলে আমরা দাদুর কাছে যাই। তো দাদুকে গিয়ে জিজ্ঞেস করি, দাদু তোমার সাথে কি কোনো এরকম প্যারানর্মাল বা এরকম ভূতের ঘটনা ঘটেছিল কিনা? তো দাদুর মুখটা কেমন যেন একটু কালো হয়ে যায়, একটু কেমন যেন অস্বাভাবিক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকে। আমরা বরাবরই দাদুকে একটু ভয় পেতাম, তাই আমরা সব কাজিন মিলে চলে আসি। সবাই একটু আপসেট হয়েছিলাম, ভেবেছিলাম কোনো ঘটনা পাবো, কিন্তু দাদু ঘটনা বলতে চাচ্ছিল না। তো আমরা এসে আমরা সেখানে মনে করেন শো শুনতেছিলাম। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে, সেই রাতে খাওয়া দাওয়া শেষ করে সবাই যার ঘরে ঘুমিয়ে যাই। আমি যেখানে ঘুমিয়েছিলাম সেখানে শুধু আমি একাই ঘুমিয়েছিলাম। তো আনুমানিক রাত 10:10 সময় আমরা ঘুমিয়ে পড়ি। গ্রামে মূলত 10:10 অনেক রাত। তো রাতে কয়টা বাজে আমার ঠিক জানি না, হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়। চারপাশে প্রচণ্ড গরম লাগছিল। আমার শীতকালেও যে এতটা গরম লাগতে পারে আমার আসলে সুমন ভাই আপনাকে বিশ্বাস করাতে পারবো না। মনে হচ্ছিল চারপাশে ফুটন্ত পানি এরকম বাষ্প পড়ছে, এরকম প্রচণ্ড গরম লাগছিল। তখন আমি আমার চোখ মেলে তাকাই। তাকানোর পর আমি যা দেখতে পাই তা আসলে সুমন ভাই কোনো নর্মাল মানুষ বিশ্বাস করতে পারবে না, এক্সপিরিয়েন্স করতে চাইবে না। এতটা ভয়ঙ্কর জিনিস আমার জীবনে ঘটেছে। আমি দেখতে পাই সেই দাদু আমার সামনে ঝুলে রয়েছে। মনে করেন আমার দিকে তাকিয়ে রয়েছে ভয়ার্ত দৃষ্টিতে, ক্ষতবিক্ষত। মনে করেন গালগুলো কেমন যেন একটু কালচে খালচে দাগ, মনে হয় পুড়ে গিয়েছে এরকম। তো আমার দিকে তাকিয়ে একটি অস্বাভাবিক হাসি দেয়। সে হাসিটি দেখে আমি এতটাই ভয় পেয়েছিলাম সুমন ভাই, প্রচণ্ড ভয় পেয়েছিলাম। তখন আমি উঠার চেষ্টা করছিলাম বিছানা থেকে, কিন্তু আমার হাত পা একটু নড়াচড়া করতে পারছিলাম না। তখন হঠাৎ করে আমাকে আরো প্রচণ্ড ভয় দেখিয়ে সেই দাদু একটি হাসি দেয়। সে হাসিটি আমার হাত পা একবারে শুকিয়ে যায়, এত ভয়ঙ্কর একটা হাসি। হাসি দিয়ে দাদুটি আমার কাছে বলে, শুনবি ভূতের গল্প? তখন আমি প্রচণ্ড জোরে একটা চিৎকার করে আমি তখন সেন্সলেস হয়ে পড়ি। তো সকালে দুপুর 12টার দিকে আমার ঘুম ভাঙে, দেখি আমার আব্বু আম্মু পাশে বসে রয়েছে। তখন আমার শরীরে প্রচণ্ড জ্বর ছিল। তো 2-3 দিন পর আমার জ্বর সেরে ওঠে। আমি সবাইকে আমার ঘটনাটি বলি। সবাই বলে যেটা হয়তোবা কোনো স্বপ্ন দেখেছিল বা এরকম কিছু, কিন্তু আমি জানি আমি কি দেখেছি, কারণ আমার স্পষ্ট মনে আছে আমি তখন সেই দাদুকেই দেখেছিলাম। তখন থেকে আমি সেই রাতের কথা কখনো ভুলতে পারি না। কখনো আমি পর থেকে একা শুতে পারি না। তারপর থেকে আমি সবসময় সেই দাদুকে একটু এড়িয়েই চলতাম, প্রচণ্ড ভয় পেতাম দাদুকে। আর সুমন ভাই, এরকম ঘটনা যার সাথে ঘটে সেই বুঝে ঘটনাটি কেমন ভয়ঙ্কর। তো বিশ্বাস করা না করা এটা সম্পূর্ণই নিজের ব্যাপার সুমন ভাই। তো এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে সবাইকে সবার কাছে শেয়ার করবেন। এছাড়া আমার কাছে আরও কয়েকটি ঘটনা রয়েছে, আমার মামার সাথে ঘটেছে। যদি ভালো লাগে তাহলে আমি শেয়ার করব। সকল লিসনারদের আসসালামু আলাইকুম, দীর্ঘজীবী হোক। আরও একবার এবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুমন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলেই আছি। এখানে অনেক ঘটনা রয়েছে, যে ঘটনাগুলো আমাদের ওয়েবসাইটও দেয়া আছে, চাইলে শুনে আসতে পারেন, কোনো ইন্টারাপশন হবে না। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন, ভালো লাগবে আপনাদের। নতুন একটা ঘটনায় যাব, চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম সুমন ভাই, আশা করি ভালো আছেন আর আপনি সবসময় ভালোর দলেই থাকেন। আমার নাম সাকিব আল ফাহিম, আমি ময়মনসিংহ থেকে বলছি। আমি আপনার একজন অনেক বড় ভক্ত। আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব সেই ঘটনাটি আমার নিজের সাথেই ঘটে গিয়েছিল। ঘটনাটি ঘটেছিল 2022 সালের ডিসেম্বর মাসে, শীতের দিকে। তখন আমাদের স্কুলের বার্ষিক পরীক্ষা শেষে আমরা গ্রামের বাড়িতে বেড়াতে যাই। সেখানেই মূলত আমার সাথে সেই ঘটনাটি ঘটেছিল। তো আমি বরাবরই ভূত নিয়ে একটু আগ্রহী। আমি আপনার ভূত.com-এর এপিসোড শুনব। তাই সবসময় মনে হতো আপনাকে আপনার শোতে একটি ঘটনা পাঠাবো। তাই সবসময় আমার বড় ভাইয়া বা যাকেই পেতাম জিজ্ঞেস করতাম তাদের সাথে কোনো এরকম প্যারানর্মাল ঘটনা ঘটেছিল কিনা। তো আমি সবসময় এরকম ঘটনা কালেক্ট করার চেষ্টা করতাম। তো মূল ঘটনায় আসি। যেদিন ঘটনাটি ঘটেছিল সেদিন মূলত আমরা আমাদের গ্রামের 4-5 জন কাজিন মিলে আমাদের বাড়ির বারান্দায় বসে ভূত.com-এর একটি শো শুনছিলাম।
হঠাৎ করে ওর মনে আসলো, ও আপনাকে একটা ঘটনা বলা দরকার। আমাদের বাড়ির সাথেই আমার দুঃসম্পর্কের একটা দাদু থাকতো। ওনাকে আমরা সবাই দাদু বলেই ডাকতাম। তো তখন আমি সবাইকে বলি যে সেই দাদুর কাছে কোনো ঘটনা থাকতে পারে, এরকম প্যারানর্মাল ঘটনা। কারণ আমি ছোটবেলায় শুনেছি সেই দাদুকে নাকি একবার জিনে আসর করেছিল, অনেক সমস্যা হয়েছিল। তো আমি এটা জানার জন্য সবাইকে বলি যে দাদুকে জিজ্ঞেস করলে হয়তোবা কোনো এরকম ঘটনা কালেক্ট করা যাবে। তো সবাই সম্মতি প্রকাশ করে, সবাই মিলে আমরা দাদুর কাছে যাই। তো দাদুকে গিয়ে জিজ্ঞেস করি, দাদু তোমার সাথে কি কোনো এরকম প্যারানর্মাল বা এরকম ভূতের ঘটনা ঘটেছিল কিনা? তো দাদুর মুখটা কেমন যেন একটু কালো হয়ে যায়, একটু কেমন যেন অস্বাভাবিক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকে। আমরা বরাবরই দাদুকে একটু ভয় পেতাম, তাই আমরা সব কাজিন মিলে চলে আসি। সবাই একটু আপসেট হয়েছিলাম, ভেবেছিলাম কোনো ঘটনা পাবো, কিন্তু দাদু ঘটনা বলতে চাচ্ছিল না। তো আমরা এসে আমরা সেখানে মনে করেন শো শুনতেছিলাম। তো আমরা সেই রাতে খাওয়া দাওয়া শেষ করে সবাই যার যার ঘরে ঘুমিয়ে যাই। আমি যেখানে ঘুমিয়েছিলাম সেখানে শুধু আমি একাই ঘুমিয়েছিলাম। তো আনুমানিক রাত 10:10 সময় আমরা ঘুমিয়ে পড়ি। গ্রামে মূলত 10:10 অনেক রাত। তো রাতে কয়টা বাজে আমার ঠিক জানি না, হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়। চারপাশে প্রচণ্ড গরম লাগছিল। আমার শীতকালেও যে এতটা গরম লাগতে পারে আমার আসলে। সুমন ভাই, আপনাকে বিশ্বাস করাতে পারবো না, মনে হচ্ছিল চারপাশে ফুটন্ত পানি এরকম বাষ্প পড়ছে, এরকম প্রচণ্ড গরম লাগছিল। তখন আমি আমার চোখ মেলে তাকানোর পর আমি যা দেখতে পাই তা আসলে সুমন ভাই কোনো নর্মাল মানুষ বিশ্বাস করতে পারবে না, এক্সপিরিয়েন্স করতে চাইবে না। এতটা ভয়ঙ্কর জিনিস আমার জীবনে ঘটছে। আমি দেখতে পাই সেই দাদু আমার সামনে ঝুলে রয়েছে, মনে করেন আমার দিকে তাকিয়ে রয়েছে ভয়ার্ত দৃষ্টিতে, ক্ষতবিক্ষত। মনে করেন গালগুলো কেমন যেন একটু কালচে কালচে দাগ, মনে হয় পুড়ে গিয়েছে এরকম। তো আমার দিকে তাকিয়ে একটি অস্বাভাবিক হাসি দেয়। সেই হাসিটি দেখে আমি এতটাই ভয় পেয়েছিলাম সুমন ভাই, প্রচণ্ড ভয় পেয়েছিলাম। তখন আমি উঠার চেষ্টা করছিলাম বিছানা থেকে, কিন্তু আমার হাত পা একটু নড়াচড়া করতে পারছিলাম না। তখন হঠাৎ করে আমাকে আরও প্রচণ্ড ভয় দেখিয়ে সেই দাদুও একটি হাসি দেয়। সেই হাসিটি আমার হাতটা একবারে শুকিয়ে যায়, এত ভয়ঙ্কর একটা হাসি দিয়ে দাদুটি আমার কাছে বলে, শুনবি ভূতের গল্প? তখন আমি প্রচণ্ড জোরে একটা চিৎকার করে আমি তখন সেন্সলেস হয়ে পড়ি। তো সকালে দুপুর 12টার দিকে আমার ঘুম ভাঙে, দেখি আমার আব্বু আম্মু পাশে বসে রয়েছে। তখন আমার শরীরে প্রচণ্ড জ্বর ছিল। তো 2-3 দিন পর আমার জ্বর সেরে ওঠে। আমি সবাইকে আমার ঘটনাটি বলি। সবাই বলে যেটা হয়তোবা কোনো স্বপ্ন দেখেছিল বা এরকম কিছু, কিন্তু আমি জানি আমি কি দেখেছি। কারণ আমার স্পষ্ট মনে আছে আমি তখন সেই দাদুকেই দেখেছিলাম। তখন থেকে আমি সেই রাতের কথা কখনো ভুলতে পারি না। কখনো আমি একা শুতে পারি না। তারপর থেকে আমি সবসময় সেই দাদুকে একটু এড়িয়েই চলতাম, প্রচণ্ড ভয় পেতাম দাদুকে। আর সুমন ভাই, এরকম ঘটনা যার সাথে ঘটে সেই বোঝে ঘটনাটি কেমন ভয়ঙ্কর। তো বিশ্বাস করা না করা এটা সম্পূর্ণই নিজের ব্যাপার সুমন ভাই। তো এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে সবার কাছে শেয়ার করবেন। এছাড়া আমার কাছে আরও কয়েকটি ঘটনা রয়েছে, আমার মামার সাথে ঘটেছে। যদি ভালো লাগে তাহলে আমি শেয়ার করব। সকল লিসনারদের আসসালামু আলাইকুম, দীর্ঘজীবী হোক। আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুমন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলেই আছি। আজকের মতো বিদায় নিতে হবে, কথা হবে আবারও আগামী রবিবারে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com-এর সাথে থাকুন। আল্লাহ হাফিজ। আজকের ঘটনাটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন, এবং এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই বাংলা অ্যানিমেটেড হরর স্টোরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে প্রতিদিন রাত 9টায় নতুন ভৌতিক এবং বাস্তব সত্য ঘটনার নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। আপনার জীবনে ঘটে যাওয়া কোনো সত্য ভৌতিক ঘটনা বা আপনার শোনা সেরা ভৌতিক গল্প পাঠাতে পারেন horrorwithsuman@yahoo.com এই ইমেলে। আপনার ঘটনা নির্বাচিত হলে আমরা সেটি আমাদের পরবর্তী এপিসোডে তুলে ধরব। আজ এই পর্যন্তই। আমি সুমন। আবারও দেখা হবে নতুন একটি ভৌতিক এবং রোমাঞ্চকর সত্য ঘটনা নিয়ে। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।